পৃথিবীতে কোনো মানুষই সৌভাগ্য নিয়ে জন্মায় না, কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে গড়ে নিতে হয়। নিষ্ঠা, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারে। তাই তো বলা হয় পরিশ্রমী সফলতার চাবিকাঠি। আজকের গল্পটা একটু অন্যরকম, গ্রামের সাধারণ একটি ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প। বারবার হেরে যাওয়ার পরেও আবারও নতুন করে উঠে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত সফলতাকে ছিনিয়ে নিয়েছে। আর এই সফলতা অর্জন করার জন্য তাকে পার করতে হয়েছে কঠিন থেকে কঠিনতম রাস্তা। এটা এমন একটি গল্প যা মানুষের জীবনকে দেখার দৃষ্টি বদলে দেবে, মানুষকে শেখাবে কিভাবে জীবনকে বদলে দিতে হয়। আজকে এক্সপ্লেন করব সম্প্রতি রিলিজ হওয়া মুভি 12th ফেল। গল্পটি শুরু হয় চম্বল নামের একটি ছোট্ট গ্রাম থেকে। সময়টা তখন 1997 সাল। গ্রামে মনোজ কুমার নামে একটা ছেলে ছিল। সে 12th ক্লাসের ফাইনাল এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তবে পড়াশোনা করে নয়। এক্সামে নকল করার জন্য সে ছোট ছোট কাগজে সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো লিখছিল। মনোজের পরিবারে তার বাবা মা ছাড়াও ভাই বোন আর দাদি থাকে। মনোজের বাবা বোনকে পড়াতে থাকলে একটা পোস্টম্যান বাড়িতে আসে। মনোজের বাবাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে, তারই চিঠি এসেছে। এর কারণটা তার অফিসের বস তাকে একটা কাগজে সাইন করতে বলে। সে সাইন করে না, কারণ কাগজে অনেক লুকোচুরি ছিল। টাকা দেওয়ার কথা গ্রামের কৃষকদের, কিন্তু বিধায়ক নিজেই খেয়ে ফেলেছে। পরে বস এটা ওটা বলতে থাকলে মনোজের বাবা পায়ের স্যান্ডেল খুলে তাকে মারে, আর এর জন্যই তাকে সাসপেন্ড করেছে। কিন্তু মনোজের বাবা সাসপেন্ড লেটার না নিতে চাইলে পরে পুলিশ এসে দিয়ে যায়। রাতে খাবার খাওয়ার সময় মনোজের বাবা জানায়, আমি হাইকোর্টে যাব, কেস করব ওদের নামে। পরদিন সকালে মনোজের পরীক্ষা। অনেক নকল এনেছে সে, কিন্তু স্যার জানিয়ে দেয় কোনো নকল হবে না। গতবার নকল করেও 200 জনের মধ্যে 175 জনই ফেল করেছিল। এবার স্যার জানায়, আমি বোর্ডে উত্তর লিখবো আর তোরা কপি করবি। সেটাই শুরু করে দেয় সবাই। ঠিক তখনই পুলিশ চলে আসে। ইনি ডিএসপি দুশান্ত। তারপর ওনাকে এটাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। তখন প্রিন্সিপাল ডিএসপি দুশান্তকে টাকা অফার করে, কিন্তু টাকা তো নেয়ই না, আরো ছবি তুলে ঘুষ দেওয়ার অপরাধে ধরে নিয়ে যায় প্রিন্সিপালকে। আর এই জন্য গ্রামের সবাই ফেল করে সে বছর। মনোজের বাবা কেস লড়ার জন্য শহরে যাচ্ছে। মনোজের মা তো খুব টেনশনে পড়ে যায়, এবার সংসার চালাবে কিভাবে। মনোজ পাশ করলেও চাপরাশির কাজ করতে পারতো, এখন তো সেটাও পারবে না। রাতের বেলা দাদিকে খাবার দেওয়ার সময় দুই ভাই বাড়িতে চলে আসে। এসেই মায়ের হাতে টাকা দিয়ে বলে, দুই ভাই মিলে অটো চালাচ্ছি, এখন আর তোমাকে টাকার চিন্তা করতে হবে না মা। মনোজের মাও এটা শুনে খুব খুশি হয়ে যায়। পরের দিন অটোতে করে লোক নিয়ে যাওয়ার সময় বিধায়কের কন্ডাক্টর এসে লোক নামাতে বলে। বিধায়কের বাসেই যেতে হবে সবাইকে। মনোজরা না বললে কন্ডাক্টর এসে জোরাজোরি করতে থাকে। তখন মনোজের ভাই মারে কন্ডাক্টরকে। তখন গাড়ি নিয়ে যাওয়ার সময় সামনেই পুলিশ আটকায় মনোজদের আর থানায় ধরে নিয়ে চলে আসে। পুলিশ বাবার সম্পর্কে বাজে কথা বললে মনোজ বাড়িতে থাকা বন্দুক দিয়ে মারতে চায় পুলিশকে। তখন পুলিশ মনোজকে ছেড়ে দিয়ে বলে, যা নিয়ে আয়, হয় তুই আমাকে আজকে মারবি আর না হলে আমি তোর ভাইকে মেরে দেব। মনোজ দৌড়ে আসে ডিএসপির বাড়িতে। চিল্লাচিল্লি করতে থাকলে ডিএসপি এসে মনোজকে সকালে আসার কথা বলে। মনোজ রেগে গিয়ে বলে, আজ কেন আসবেন? সেদিন তো নকল থামাতে ঠিকই এসে পড়েছিলেন সময় মতো, ইমানদারি দেখানোর জন্য, তাই না? আর আজ যখন আপনার পুলিশ আমাদের উপর জুলুম করছে তখন সকালবেলা, বাহ ভালোই। তারপর ডিএসপি বাড়ি থেকে বের হয়ে এসে সব শুনে চলে আসে থানায়। এসে আচ্ছাহারে অফিসারটিকে ঝেড়ে দেয়, তারপর দুই ভাইকে ছেড়ে দেয়। পরে তাদের বাড়িতে ছেড়ে দিতে আসে ডিএসপি নিজেই। চলে যাওয়ার সময় মনোজ জিজ্ঞেস করে, স্যার আমি আপনার মতো হতে চাই, কিভাবে হব? তখন স্যার বলে, নকল করা বাদ দিয়ে দাও, তাহলেই হবে। পরের বছরে পরীক্ষা আবার চলেই আসে। সবাই নকল করলেও একমাত্র মনোজই নকল করে না, কারণ ডিএসপি স্যার বলেছে। তারপর সে 3rd ডিভিশন নিয়ে পাশও করে যায়। কয়েক বছরের মধ্যে মনোজ বিএ পাশও করে ফেলে। আর সেদিন দাদি তার বাক্স থেকে পেনশনের টাকা মনোজের হাতে তুলে দেয় আর বলে, পুলিশ হয়েই বাড়িতে আসবি, কিন্তু টাকার কথা তোকে চিন্তা করতে হবে না, টাকা যেভাবেই হোক ম্যানেজ হয়ে যাবে। পরদিন পুলিশ হওয়ার চিন্তায় বাড়ি থেকে বের হয়ে পড়ে মনোজ। বাসে করে যাওয়ার সময় মনোজ ঘুমিয়ে পড়ে। গোয়ালিয়র চলে আসলে কন্ডাক্টর ডেকে তার ঘুম ভাঙায়। পরে মনোজ খেয়াল করে তার ব্যাগটা নেই। কন্ডাক্টর জানায় ওই মহিলাটা ব্যাগ নিয়ে আধ ঘন্টা আগেই নেমে গেছে। এটা শুনে তো মনোজ প্রায় পাগলই হয়ে যায়। একে তো অচেনা সব, তার উপর দাদির কষ্টের টাকা, সব হারিয়ে ফেলেছে। মনোজ অনেক খোঁজে সেই মহিলাটিকে, কিন্তু পায় না। মনোজ একটা দোকানে এসে পিসিএস এক্সামের জন্য অ্যাপ্লাই করতে যায়, কিন্তু দোকানদার জানায় 3 বছরের জন্য বন্ধ করা হয়েছে।
পিসিএস এর কোনো নিয়োগই নেই এখন। এই কথা শুনে আরো মন ভেঙে যায় মনোজের। পরে কয়েকদিন খাওয়া দাওয়া না করেই এখানে সেখানে ঘুরে বেড়ায় সে। একদিন পেটের খিদে আর সইতে না পেরে মনোজ চলে আসে একটা হোটেলে। দোকানের মালিক ভালো হওয়ায় খাবার চাইতেই দিয়ে দেয় তাকে। এতদিন ধরে সে কিছুই খায়নি, তাই এক নিমেষে সে সব খাবার শেষ করে ফেলে। মনোজ খাওয়ার পর দোকানের মালিককে বলে, আমাকে কাজ দিন, এখন খাবার বদলে কাজ করে দিব আমি। তখন দোকানের মালিক জানায়, যাও, লাগবে না, তুমি তো ছাত্র, সমস্যা নেই। তবে মনোজ কারো থেকে ফ্রিতে কিছু খাওয়ার মতো ছেলেই না। তখন পাশ থেকে একটা ছেলে বলে, আমি দিব তোমার টাকা। এর নাম প্রীতম। সেও মনোজের মতো ডিএসপি হতে এসেছিল। মনোজকে বাড়ি ফিরে যাওয়ার কথা বললে সব খুলে বলে মনোজ, কোনোভাবেই বাড়ি যাওয়া সম্ভব না আমার। তারপর প্রীতম দিল্লি যাবে বলে জানায়, আইপিএস এর কোচিং নিতে। আইপিএস যে কি সেটাও জানে না মনোজ। পরে প্রীতম মনোজকে বুঝিয়ে বলে, আইপিএস তো ডিএসপির থেকেও বড় পদ। এটা শুনে মনোজ আইপিএস হবে বলে জানিয়ে দেয়, আর প্রীতমকে খুব করে রিকোয়েস্ট করে তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। আর প্রীতমও রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে এসে পড়ে দিল্লি। প্রীতমের বাড়িতে ওঠে মনোজ। পরদিন সকালে তুতুল নামে একজন এসে গৌরী নামের একজনের সাথে দেখা করতে নিয়ে যায় ওদের। সামনের সপ্তাহে উনি আইপিএস হয়ে যাবে। তিনি ইউপিএসসি সম্বন্ধে ধারণা দেয় ওদের। টোটাল 2 লাখ হিন্দি মিডিয়ামের শিক্ষার্থী অ্যাপ্লাই করলেও পাশ করে মাত্র 20 থেকে 30 জন। শুনেই তো সবার চক্ষু চড়ক গাছ। পরে মনোজ বলে, ভাই, আমার টাকার খুবই সমস্যা, একটা কাজ পেলে খুব ভালো হতো। তখন গৌরী বলে, ঠিক আছে, আমিও এখানে এসে 3 বছর লাইব্রেরিতে কাজ করেছি, লজ্জার কিছু নেই। পরের দিন মনোজের একটা কাজ মেলে, লাইব্রেরি টয়লেট পরিষ্কার করার কাজ। সাথে সব বই পরিষ্কার করে সাজিয়ে রাখতে হবে। মাসে 280 টাকা, সাথে থাকার রুমও দেবে তারা। তারপর থেকে দিনে কাজ করতো আর রাতে পড়াশোনা করতো মনোজ। সপ্তাহখানেক পরে গৌরীর ফাইনাল রেজাল্ট বের হয়, কিন্তু এবারও পাশ করেনি সে। এটাই তার শেষ ট্রাই ছিল। সেই পরীক্ষায় পাশ করেছিল ইংলিশ মিডিয়ামের দিগমোহন। আর এটা দেখে প্রীতম তার গ্রুপ চেঞ্জ করে নেয়। গৌরী আইপিএস তো হতে পারলো না, পরে সে চায়ের দোকান খুললো। সে সবাইকেই ফ্রিতে টিউশন দেবে। সে হতে পারলো না তো কি হয়েছে, টিউশনে যদি কেউ একজন হতে পারে তাহলেই তার সার্থকতা। এভাবেই দিন কাটতে থাকে। এর মধ্যেই চলে আসে মনোজের প্রথম ইউপিএসসি পরীক্ষা, কিন্তু সে পাশ করতে পারেনি। মন খারাপ করে থাকলে গৌরী এসে বোঝায় মনোজকে। তারপর থেকে আবারও মনোজের সেই আগের রুটিনই চালু হয়ে যায়। কাজের সাথে পড়াশোনা দুটোই চলতে থাকে। আর এভাবেই 1 বছর কেটে যায়। আবারও চলে আসে পরীক্ষার দিন। প্রীতম ফেল করে, কিন্তু পাশ করে মনোজ। প্রিলিত হলো। এবার মেইনস ক্লিয়ার করার পালা। মনোজের জন্য গৌরী, প্রীতম সবাই খুব খুশি হয়ে যায়। পরে মেন্সের জন্য কোচিং করতে এসে পৌঁছায় এক কোচিং সেন্টারে। অনেক করে বলে 1200 টাকায় ফিক্সড করে। প্রথমে 680 টাকা দেবে, বাকিটা পরে দেবে বলে জানায় মনোজ। প্রথমে না করলেও পরে সেটাই নিয়ে নেয়। ঠিক সেই সময় আর একজন আসে। বাইরে একজন লোক কিছু টপারদের ছবি লাগাচ্ছিল, আর সেখানে দীপমোহনের ছবি লাগালে মনোজ সেটা দেখে। আর তখন সে চিৎকার করে ম্যানেজারকে বলে, আমি দীপকে চিনি, সে এই কোচিং এ ক্লাস করেনি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ম্যানেজার মনোজকে সাইডে ডেকে বলে, চেঁচামেচি করছো কেন? বিজ্ঞাপনের জন্য দীপের ছবি টাঙানো হচ্ছে, তুমি টপ করো, তোমার ছবিও টাঙানো হবে। এইসব বলে ম্যানেজার মনোজকে শান্ত করে। তারপর ম্যানেজার এসে আবার বাবা ও মেয়েকে মিথ্যে কথা বলতে থাকলে মনোজ এসে সব সত্যি কথা বলে দেয়। মেয়েটার নাম শ্রদ্ধা যোশী। তারা এখানে কোচিং করবে না বলে জানিয়ে দেয়। তারপর মনোজও করবে না বললে প্রথমে টাকা দিতে না চাইলেও পরে দিয়ে দেয়। মনোজ গিয়ে পরিচিত হয় শ্রদ্ধা আর তার বাবার সাথে, আর লাইব্রেরিতেই পড়ে এটাও জানায়। হঠাৎ একদিন মনোজ লাইব্রেরিতে ইঞ্জিনিয়ারিং এর বই দেখতে থাকলে শ্রদ্ধা এসে পড়ে, আর ভুলে মনোজকে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র মনে করে। মনোজও তার ভুল ভাঙায় না। তারপর শ্রদ্ধার দেশের বাড়ি কোথায় সেগুলো জানায়, আর সে এমবিবিএস করতে করতে মাঝপথে ছেড়ে এসেছে সেটাও বলে। তারা দুজনে কথা বলতে থাকলে লাইব্রেরিয়ান চিৎকার করে। তখন শ্রদ্ধা বুঝে যায় মনোজ এখানে কাজ করে। পরদিন মনোজ একই কোচিং এ ভর্তি হয় যেখানে শ্রদ্ধা পড়তো। একদিন ক্লাসে স্যার এসে মনোজকে গিফট দেয়, কারণ সে সবচাইতে ভালো রচনা লিখেছে। তারপর বিকেলে গৌরী চায়ের দোকানে বসে গল্প করতে থাকে তারা চারজন। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সময় মনোজ শ্রদ্ধাকে একটা গান করতে বলে, আর শ্রদ্ধাও অনেক সুন্দর একটা গান গায়। এভাবেই তাদের দিন কাটতে থাকে। কিছুদিন পরে কোচিং এর ক্লাসে স্যার রকেট সম্পর্কে জিজ্ঞেস করলে মনোজকে বলতে বলে শ্রদ্ধা, কারণ সে ইঞ্জিনিয়ার। তখন মনোজ বলে, আমি তো বিএ পাশ করেছি। সবাই তখন হাসতে থাকে। শ্রদ্ধার তো মনই ভেঙে যায়, সে কাঁদতে থাকে।
পরের দিন মনোজ যে লাইব্রেরিতে কাজ করত সেখানে লাইব্রেরিয়ান মনোজের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করে। এতে মনোজ প্রচুর রেগে যায়, কারণ সে সবসময় নিষ্ঠার সাথে কাজ করেছে, তাই চুরির অপবাদ সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। রাগ করে সে লাইব্রেরির চাকরি ছেড়ে দেয়। কিছুদিন পরে প্রীতম মনোজকে খুঁজতে খুঁজতে চলে আসে মালিকাগঞ্জ। এসেই দেখে ছোট্ট একটা আটা ভাঙানোর ঘরে কাজ করছে মনোজ। সারাদিন আটা ভাঙায় আর রাতে পড়াশোনা করে। প্রীতম মনোজকে তার বাড়িতে যেতে বললে কোনোভাবেই রাজি হয় না মনোজ, সে ওভাবেই পড়বে। এরপর মেন্সের দিন চলেই আসে। মনোজ খুব ভালো লিখেছে ইংলিশ রিটেনে। মনোজ বের হওয়ার সময় নোবেল নামের একজনকে বলে, খুব ভালো হয়েছে, এবার তো ভাইবার কল শিওর আসবে। একদম জানা টপিক এসেছিল, টেররিজম সম্পর্কে। তখন নোবেল জানায় ওটা টেররিজম না, ট্যুরিজম ছিল, ফেল করবি তুই শিওর। এটা শুনে যেন মনোজের জীবনই উলটপালট হয়ে যায়। দ্বিতীয় বছরও নষ্ট হয়ে গেল। পরের দিন অনেক কষ্ট বুকে নিয়ে এসে পৌঁছায় শ্রদ্ধার গ্রামের বাড়ি। শ্রদ্ধা বাড়িতে না থাকায় কেয়ারটেকার ফোন করে শ্রদ্ধাকে। তারপর মনোজ শ্রদ্ধাকে বলে, তোমাকে সরি বলতে এসেছি। কিন্তু শ্রদ্ধা বলে, তুমি ফেল করেছো, এখন আবার পড়াশোনা করা বাদ দিয়ে তুমি আমার বাড়িতে কি করতে এসেছো? মনোজ তখন জানায়, ভালোবাসি তোমাকে, শুধু তুমি একবার বলো ভালোবাসি, দুনিয়ায় উলট পালট করে দিব। কিন্তু শ্রদ্ধা একেবারে না করে দেয়। এমনিতেই মনোজের মন ভাঙা ছিল, এটাতে আরো ভেঙে পড়ে সে। তারপর দিল্লি না গিয়ে সোজা নিজের গ্রামে এসে পড়ে। বাড়িতে এসে দেখতে পায় দাদি মারা গেছে তার, কিন্তু জানায়নি মনোজকে আর মনোজের বাবাকে। কারণ দাদি মারা যাওয়ার সময় বলেছিল দুজনই অনেক গুরুত্বপূর্ণ কাজে গেছে, ওদের জানিয়ে টেনশন বাড়ানোর দরকার নেই। কষ্ট কত সহ্য করা যায়, একের পর এক কষ্ট পেয়েই যাচ্ছে মনোজ। পরে মনোজের মা তাকে অনেকভাবে সান্ত্বনা দেয়, দুজনই কান্না করতে থাকে। তখন মনোজের মা মনোজকে বলে, সামনের বার তুই পুলিশ হয়ে ফিরবি, তাই না বাবা? এরপর মনোজ চলে আসে দিল্লিতে। একদিন কাজ করার সময় গৌরী মনোজের বাবাকে নিয়ে আসে সেখানে। মনোজের বাবা কেন এসেছে এটা মনোজ জানতে চাইলে মনোজের বাবা বলে, চল বাড়িতে যাব, তোকে এই নরকের মধ্যে থাকা লাগবে না, দুই বাপ বেটা মিলে কালোবাজারি করব বাড়িতে গিয়ে। মনোজ তো অবাক হয়ে যায়, বাবার মুখে এসব কথা কেন? তখন মনোজের বাবা বলে, নিজের মা মারা গেছে সেটাও জানতে পারিনি, লড়ছিলাম নিজের লড়াই, ভেবেছিলাম একদিন না একদিন সত্যের লড়াই হবেই, কিন্তু হেরে গেছি, টাকার কাছে হেরে গেছি। তখন মনোজ তার বাবাকে অনেক করে বোঝায়, আপনি তো শিখিয়েছিলেন খারাপ পথে যাওয়া যাবে না, কখনো হার মানা যাবে না। এগুলো কথা শুনে মনে বল নিয়ে চলে যায় মনোজের বাবা। তখন থেকে মনোজ 16 ঘন্টা আটা পিষতো, 6 ঘন্টা পড়তো আর মাত্র 3 ঘন্টা ঘুমাতো। একদিন কোচিং করার সময় শ্রদ্ধা আসে। তারপর কোচিং শেষ হলে শ্রদ্ধা মনোজকে সরি বলে, তুমি আচমকা আমাদের বাড়িতে চলে এসেছিলে, তাই আমি কি বলতে কি বলে ফেলেছি কিছুই বুঝতে পারিনি। তারপরে 1 মিনিট পরেই আমি ফোন করেছিলাম, কিন্তু ততক্ষণে তুমি চলে গেছিলে। শ্রদ্ধা বাইরে কোথাও কথা বলতে চাইলে মনোজ জানায় প্রিলির পরে, সেটা তো আরো 2 মাস, তারপরেও কিছু করার নেই। তখন থেকে শুরু হয়ে যায় আবারও মনোজের রোজকার রুটিন। কিছুদিন পর আবারও হয় প্রিলির এক্সাম। রেজাল্টের দিন মনোজ না আসায় শ্রদ্ধা প্রীতমের সাথে আসে মনোজের বাড়িতে। এসেই তো শ্রদ্ধা অবাক হয়ে যায়, এর মধ্যে কেমন করে পড়াশোনা করে। শ্রদ্ধা মনোজকে হেল্প করতে চাইলে না করে দেয় মনোজ, সে কারো দয়ায় বাঁচতে চায় না। তারপর চলে আসে মেইনসের রিটেনের পরীক্ষা। মনোজ 20টা প্রশ্নের মধ্যে কেবল 10 থেকে 12টাই উত্তর লিখেছিল। রেজাল্টের দিন যা হওয়ার তাই হয়, তৃতীয়বারের মতো আবারও ফেল করে মনোজ। সন্ধ্যার সময় সবাই গৌরীর চায়ের দোকানে মন খারাপ করে বসে থাকলে প্রীতম বলে, শ্রদ্ধার সঙ্গে যদি দেখা না হতো তোর, তাহলে এতদিনে ক্লিয়ার হয়ে যেত। তোমার জন্য মনোজ এখন ঠিকঠাক করে পড়াশোনা করে না। এগুলো শুনে মন খারাপ করে চলে যেতে থাকে শ্রদ্ধা। তখন মনোজ যায় শ্রদ্ধার কাছে। তারপর শ্রদ্ধা বলে, সেদিন তুমি আমার বাড়িতে বলেছিলে যদি আমি তোমায় ভালোবাসি তবে পৃথিবী উলট পালট করে দেবে, তাই না? আই লাভ ইউ, এখন দেখাও তোমার জাদু। সাথে সাথে মনোজ এক দৌড়ে দীপমোহনের কাছে চলে আসে। এসেই বলে, প্রিলি তো পাশ করতে পারি, কিন্তু মেন্স পারি না। তখন দীপমোহন বলে, একটা প্রশ্ন লিখতে 8 মিনিট 20 সেকেন্ড সময় পাবা, এই সময়ের মধ্যে 200টা শব্দ লিখতে হবে। মনোজ বলে, পারবো স্যার। তখন একটা পেন আর পেপার দিয়ে নিজের সম্পর্কে লিখতে বলে মনোজকে, কিন্তু সময় শেষ হয়ে গেল, 80-90টার বেশি শব্দ লিখতে পারে না মনোজ। দীপ এসে বলে, নিজের সম্পর্কে 200টা শব্দ লিখতে পারলে না, তাহলে এক্সামের এই টপিকের উপর 200 শব্দ লিখবে কিভাবে? হবে না তোমাকে দিয়ে।
এগুলো শুনে মনোজ মন খারাপ করে চলে আসে। গৌরীও শুনে পুরা রেগে যায় আর বলে, হবেই না তোকে দিয়ে। দিনে 15 ঘন্টায় যদি আটা ভাঙাস তাহলে কেমন করে তোর মেন্স রিটেন ক্লিয়ার হবে? আজই তোর সব জিনিস নিয়ে আমার বাড়িতে চলে আসবি। আর তুতুল, আজ থেকে তোকে দোকানে আসতে হবে না, তুই আজ থেকে মনোজের রান্না বান্না করে দিবি আর ওর যা যা লাগবে সব করে দিবি তুই। দোকান আমি ঠিক সামলে নেব। আর মনোজ, আমি তোর বাড়িতে মাসে মাসে টাকাও পাঠাবো। কিন্তু মনোজ না করে দেয়। তখন গৌরী বলে, ফ্রিতে দিচ্ছি না, এগুলো বেতন পেলেই ডাবল ফেরত দিয়ে দিবি, তাহলেই হবে। তারপরেও মনোজ না করলে রেগে যায় গৌরী। তখন মেনে নেয় মনোজ আর চলে আসে গৌরীর বাড়িতে। পরদিন সকালে শ্রদ্ধা এসে একটা স্টপ ওয়াচ দিয়ে বলে, এটা আমাকে বাবা দিয়েছিল, এটার একটাই শর্ত, প্রতিদিন 16 ঘন্টা করে পড়তে লাগবে। তারপর মনোজ শুরু করে দেয় পড়া। মনোজের এখন তো কোনো কাজ নেই, শুধু পড়া আর পড়া। কোন দিক দিয়ে সময় কেটে যাচ্ছে মনোজের টেরই পাচ্ছে না। একদিন শ্রদ্ধা বলে, আমার রিটেনের ডেট এসে গেছে, তো আমি যাচ্ছি। কিছুদিন পরে গৌরী এসে মনোজকে খবর দেয়, ক্লিয়ার হয়ে গেছে শ্রদ্ধার মেন্স এক্সাম, সামনের মাসে ওর ভাইভা। তারপর সময় এভাবেই কাটতে থাকে। মনোজ একদিন পড়ার সময় কারেন্ট চলে গেলে ল্যাম্পপোস্টের নিচে গিয়ে পড়তে থাকে সে। তখনই তুতুল এসে খবর দেয়, শ্রদ্ধা দিদি ফোন করেছে। ফোনের ওপার থেকে শ্রদ্ধা জানায়, পাশ করেছি, এখন আমি ডেপুটি কালেক্টর। এটা শুনে তো আরো খুশি হয়ে শুরু করে দেয় পড়া। তারপর মনোজেরও মেন্স এক্সাম ক্লিয়ার হয়ে যায়, কিন্তু প্রীতম এবারও ফেল করেছে। মনোজ শ্রদ্ধার সাথে কথা বলতে চাইলে রেগে যায় প্রীতম। আর রেগে গিয়ে প্রীতম বলে, আমি ফেল করেছি, কিন্তু তোর তো এতে কোনো ফারাক পড়ে না, তাই না? তোকে আমি এনেছিলাম, আইপিএস সম্পর্কে তুই জানতিও না, আর আমার কোনো খোঁজও রাখিস না তুই, ভালো। তারপর বাড়িতে ফোন করে মনোজ। বাড়ির সাথে কথা শেষ করে শ্রদ্ধার বাড়িতে ফোন করে মনোজ, কিন্তু শ্রদ্ধা বাড়িতে নেই বলে জানায় শ্রদ্ধার মা। তবে আসলে বাড়িতেই ছিল শ্রদ্ধা। শ্রদ্ধার মা মনোজকে মিথ্যা বলেছে। পরে সন্ধ্যাবেলা ফোন করে শ্রদ্ধা আর জানায়, তোমার ইন্টারভিউ আসতে পারবো না আমি, কারণ বাবাকে কেউ ফোন করে জানিয়েছে আমি নাকি তোমার সাথে রাত কাটিয়েছি। ফোন রাখার পর শ্রদ্ধার মা জানায়, ওকে এসব না জানালেও পারতি, তোর বাবার মন খারাপ হয়ে গেল। তখন শ্রদ্ধা বলে, মা, কষ্ট তো আমি পেয়েছি, বাবা অপরিচিত একজনের কথা বিশ্বাস করলো। আর একটা কথা, আমি এখন আর বাচ্চা নই, ডেপুটি কালেক্টর হয়ে গেছি, চাইলে আমি নিজে যেতে পারি, কিন্তু তোমাদেরকে কষ্ট দিতে চাই না, প্লিজ বাবা যেতে দাও। এদিকে মনোজ প্রীতমকে ফোন করলে জানতে পারে প্রীতমকে পুলিশ ধরে নিয়ে এসেছে। তখন মনোজ এসে পড়ে পুলিশ স্টেশনে। রাস্তার মধ্যে চিল্লাচিল্লি করায় ধরে এনেছে প্রীতমকে আর 3000 টাকা ফাইনও নিয়েছে। আরো 2000 টাকা দিলে তারপরেই তাকে ছাড়বে। তখন মনোজ বলে, এজন্য আপনি ধরতে পারেন না, আর কোনো প্রমাণ ছাড়া ফাইনও নিতে পারেন না, আপনি যেটা নিয়েছেন সেটা ঘুষ। এটা শুনে তো খুবই রেগে যায় পুলিশ। তখনই মনোজ বলে, ওই যে দেখছে আপনার সিনিয়র, তার সামনে ঘুষ নিচ্ছিস তুই? আর একটা কথা, আজই আমার আইপিএস এর মেন্স ক্লিয়ার হয়েছে, আর 1 মাস পরে আমার ভাইভা। যদি আইপিএস হয়ে যাই তবে তোর চাকরিটা সবার প্রথমে খাবো। তখন সিনিয়র পুলিশ এসে প্রীতমকে ছেড়ে দিতে বলে আর টাকাটাও ফেরত দেওয়া হয়। তারপর বাইরে এসে প্রীতমের ফোন চেক করে দেখতে পায় সেই ফোন করেছিল শ্রদ্ধার বাড়িতে। তখন মনোজ প্রীতমের উপর রাগ দেখিয়ে কন্টাক্ট করতে বারণ করে চলে যায়। কিছুদিন কাটার পর চলেই আসে ভাইভার দিন। বাবাকে মানিয়ে চলে আসে শ্রদ্ধা আর এসেই চুল কাটায় মনোজের। তারপর প্রীতমের বাড়িতে চলে আসে আর তাকে ধন্যবাদ দেয়, প্রীতমের জন্যই এত দূর পৌঁছেছে সে। তারপর প্রীতম শ্রদ্ধাকে সরি বলে, শ্রদ্ধার বাবাকে ফোন করে মিথ্যে কথা বলার জন্য। প্রীতম মিথ্যাকে এত সুন্দরভাবে বলতে পারে, তাই তাকে টিভিতে রিপোর্টারের কাজ করতে বলে। এরপর প্রীতমের সাথে কথা বলে চলে আসে ইন্টারভিউ সেন্টারে। কিছুক্ষণ পরেই ডাক আসে মনোজের। যাওয়ার সময় আঙ্কেলটা বলে, তোমার বোর্ডের চেয়ারম্যান ডক্টর মেহতা, উনি এমনিতেই হিন্দি মিডিয়ামের শিক্ষার্থী পছন্দ করেন না, এর জন্য ভুলেও বলো না তুমি ফেল করেছিলে, তাহলে কিন্তু সাথে সাথেই বাদ দিয়ে দেবে তোমাকে। তারপর চলেই আসে বোর্ডে। এরপর মেহতা স্যার মনোজের বায়োডাটা দেখে বলে, তুমি 12-এ ফেল করেছিলে কেমন করে? তখন মনোজ বলে, সেবারে আমাদের গ্রামে এক ডিএসপি এসেছিল, তাই চিটিং করতে দেয়নি, তাই ফেল করেছিলাম। সাথে সাথেই মনোজকে বের করে দেয় ডক্টর মেহতা। চলে যাওয়ার সময় ম্যাডাম ডেকে বলে, 2 মিনিট দাঁড়াও বাইরে। বাইরে এসেই শ্রদ্ধা চিঠিটা দেখতে পায়। শ্রদ্ধা বলছে, মনোজ তুমি আইপিএস হও আর আটা ভাঙাও, আমি তোমাকেই বিয়ে করব, উইল ইউ ম্যারি মি? তারপর মনোজ বসে থাকলে আবারও ডাক আসে। ভেতরে এসে ম্যাম জিজ্ঞেস করে, তুমি তো মিথ্যে বলতেও পারতে, তাহলে কেন বললে যে চিটিং করতে? এটা শুনে মনোজ বলে, মন মানেনি ম্যাম, আর আমাদের গ্রামে সবাই চিটিং করে, এমনকি স্যাররাও সহায়তা করে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়।
তখন একজন বলে, আমার তো মনে হয় আপনি ভুল জায়গায় এসেছেন, এত ভালো কথা বানাতে পারেন তো পলিটিক্স করলেই ভালো হতো। আর মেহতা স্যার বলে, তুমি এখানে ফিট না। কিন্তু মনোজ বলে, আমি এখানেই ফিট স্যার। ঠিক তখনই মেহতা স্যার তাকে বলতে বলে, কেন সিলেক্ট করব তোমাকে? কত শত টপার আছে, তাদের বাদ দিয়ে একটা 12 ফেলকে সিলেক্ট করব কেন? এগুলো শুনে মনোজ বলে, স্যার আমি যেভাবে এত দূরে এসেছি আর এত জুলুম অপরাধ দেখেছি, ওইসব টপাররা তো দেখা দূরের কথা সেগুলো সম্পর্কে জানেও না। তারপরেও কনভিন্স হয় না মেহতা স্যার। এদিকে ম্যাম বলে, যদি তোমার এই চাকরিটা না হয় তাহলে তুমি কি করবে? এটা তো তোমার শেষ চান্স। তখন মনোজ বলে, তারপরেও হার মানবো না ম্যাম। আমাকে যে আইপিএস হতেই হবে এমনটা নয়, আমার লক্ষ্য দেশকে ভালো করা। এর জন্য গ্রামে গিয়ে মাস্টারি করব আর বাচ্চাদের শেখাবো চিটিং করা ভুল, এটাই আমার লক্ষ্য। তারপর মনোজকে চলে যেতে বলে। এভাবেই 1.5 মাস কেটে যায়। আজ ইউপিএসসির রেজাল্ট। মনোজ তো আসতেই চাচ্ছিল না, তাকে জোর করে ধরে আনে শ্রদ্ধা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে রেজাল্টের জন্য। কতজনের মনের মধ্যে কত শত স্বপ্ন, কারোর পূরণ হবে, কারোর ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর চলেই আসে রেজাল্ট, কিন্তু দেখার সাহস হচ্ছিল না মনোজের। এজন্য শ্রদ্ধাই যায় দেখতে। আসলে মনোজ সেদিন ইন্টারভিউ থেকে আসার পরে বোর্ডের সবাই তার প্রচুর সুনাম করতে থাকে। একজন তো বলে, এমন মানুষকে যদি সিলেক্ট নাই করি তবে এমন পরীক্ষা নেওয়াই বেকার। সিলেক্ট হয়ে যায় মনোজ। শ্রদ্ধা ইশারা করার সাথে সাথেই মাটিতে পড়ে কান্না শুরু করে দেয় মনোজ। সাথে শ্রদ্ধাও খুব কাঁদতে থাকে। ঠিক তখনই গৌরী, প্রীতম ও তুতুল চলে আসে। সবাই খুব খুশি হয়। আর এই দৃশ্যই ক্যামেরায় শুট করে রিপোর্টার হিসেবে। পরে মনোজ ফোন করে বাড়িতে। মনোজের ভাই তো খুব খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে এসে খবর দেয় তার মাকে। তারপর মায়ের সাথে কথা বলে মনোজ। এরপর বাবা এসে বলে, কি রে, হয়ে গেছিস আইপিএস? হ্যাঁ শুনেই মনোজের বাবা চলে যায় চৌহানকে বলতে যে তুই একটা আইপিএস এর বাবাকে সাসপেন্ড করেছিলি। কথা শেষ হতেই সেই কোচিং সেন্টারের মেয়েটা এসে মনোজকে 1.5 লাখ টাকা ধরিয়ে দিয়ে বলে, তুমি শুধু বলবে আমাদের কোচিং সেন্টার থেকে পড়েছো তুমি। তখন মনোজ বলে, আমাকে মনে হয় চেনেননি আপনি। এরপর তার মনে পড়তেই টাকার ব্যাগটা নিয়ে চলে যায় মেয়েটি। 1 বছর পরের কথা। দুশান স্যারের কাছে আসে মনোজ। স্যার তো ওকে চিনতেই পারে না। পরে মনোজ বলে, স্যার চিটিং করা ছেড়ে দিয়েছি। এটা শুনে সে চিনে যায় মনোজকে। আদর ও সম্মানের সহিত জড়িয়ে ধরে মনোজকে। স্যারের এক কথাতে কোথা থেকে কোথায় এসে পৌঁছেছে। আর এখানেই শেষ হয় সিনেমাটা। আমার মুভি এক্সপ্লেনেশন গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এইরকম আরো মুভির এক্সপ্লেনেশন যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনেশন দিতে। থ্যাংক ইউ।